সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো মেয়র ও মশা। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনি তর্ক তুলতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, কারণ অনুষ্ঠানটি আপনাদেরই। আমাদের সঙ্গে আছেন কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক মুস্তফা কামাল। এর বাইরেও তিনি লেখালেখি করেন, সাহিত্য চর্চা করেন, উপন্যাস লিখেন। আপনার কাছে আমরা আসব। আর প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও 3 জন আলোচক যোগ দিবেন। তারা যানজটে আছেন, আমরা আশা করছি 10-15 মিনিটের মধ্যে তারা স্টুডিওতে এসে উপস্থিত হতে পারবেন। তাদের মধ্যে আছেন ডক্টর আইনুন নিশাদ, পরিবেশবিদ। যোগ দিবেন ডক্টর আতিক রহমান, পরিবেশ বিজ্ঞানী ও গবেষক, এবং ডক্টর আব্দুল মতিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন করুন। কামাল ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে বিষয়টা দিয়েছি মেয়র ও মশা। এটা একটা কবুতর অনুপ্রাস পাওয়া যায়, যদিও চিকুনগুনিয়া খুব সিরিয়াস একটা ব্যাপার, কিন্তু আমরা জানি রোগ নিয়েও কিন্তু অনেক বড় বড় সাহিত্য হয়েছে। আপনি জানেন মার্কেসের বিখ্যাত বই যে কলেরার দিনগুলো তো প্রেম, কিংবা হচ্ছে আলবিয়ার কামুর প্লেগ, কিংবা ইগমার বার্গম্যান কিন্তু বিখ্যাত ফিল্ম করেছে প্লেগ নিয়ে। তো কলেরা নিয়ে কিন্তু বাংলাদেশেও অনেক কথা আছে, লোকসাহিত্য আছে, একটু যদি বলেন আপনি। না, ধন্যবাদ রোয়েদ ভাই। মানে খুবই প্রাসঙ্গিক বিষয়। এখন চিকুনগুনিয়া সারা দেশের একটা আতঙ্ক, সারা দেশেই এটা ছড়িয়ে পড়েছে। যদিও ঢাকা শহরের প্রতিটি ফ্যামিলিতে বেশিরভাগ সদস্য চিকুনগুনিয়া। আপনার পরিবারে? আমার পরিবার, আমার মা ৭৭ বছর বয়সের মা, উনি আক্রান্ত। আমার শাশুড়ি ৭১ বছর বয়স, উনি হাসপাতালে ভর্তি। বয়স্ক মানুষরা নাকি কষ্ট বেশি পায়, এবং উনি তো, আমার শাশুড়ি তো হাসপাতালে খুবই, মানে উনি হার্টের পেশেন্ট, তারপরে হলো ডায়াবেটিস আছে, সব মিলিয়ে তাকে বেশি আক্রান্ত করেছে। তারপরে আমার বাসায় সবাই আক্রান্ত আমি ছাড়া। তারপরে আমার বোন, ভাই, ভাইয়ের মেয়ে, তারা সবাই আক্রান্ত। তো কয়েকদিন আগে আমাদের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বললেন যে স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের 18 জন এটা আক্রান্ত হয়েছে। তার ইভেন জাফর ইকবাল একটা লেখা লিখছেন, হাই চিকুনগুনিয়া। তো উনি কি বলতে চেয়েছেন? উনি তার স্ত্রী আক্রান্ত, উনি নিজে আক্রান্ত, এবং উনি যে বর্ণনাটা দিচ্ছেন যে শুরুতে মানে ঘুম থেকে ওঠার পরে পা ফেলতে পারছিলেন না, এত ব্যথা, প্রচন্ড ব্যথা। আসলে এটা মানে এটা হলো যে এই যে সরকার মহামারী বলতে চায় না, বা জিনিসটা নিয়ে আগে থেকে যে কোনো উদ্যোগ ছিল না, এবং এটাকে একটু মানে খুবই আপনি দেখেছেন যে কালকে কিন্তু মেয়র আনিস ভাইকে তো আমরা খুব ভালোবাসি, তিনি এরকম একটা কথা বলতে পারেন, অবাক হয়ে গেলাম। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তো মশারি টানিয়ে দিয়ে আসতে পারবো না। এটা হলো ওই যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী, না এটা তো এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই একই করে সমালোচিত হয়েছিলেন যে ঈদের সময় আমরা কি ঘর পাহারা দেব নাকি। এটা সেটা না, বিষয়টা হলো যে আপনার মানে কগনিজেন্সে নেওয়া, আপনার গুরুত্বের সঙ্গে নেওয়া। আপনি যখন বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারেন, তো এই পাবলিক এই যে সাফারিংসটা, এই যে মানুষ আক্রান্ত হচ্ছে, আপনার প্রতিশ্রুতির মধ্যে আজকে আমি ফেসবুকেও দেখলাম যে অনেকে বিভিন্ন পত্রিকার কাটিং দিয়ে সেখানে বলেছে তার প্রায়োরিটি কাজ কি, সেখানে মশা নিধনও তার প্রায়োরিটি কাজের মধ্যে একটি। তাইলে আপনি এই কথা কি করে? কামাল ভাই, এই যে আমি দেখেছি 2 মেয়রকে যখন আমরা কথা বলি না যানজট নিয়ে, এইটা সেটা, তারা বলে যে এটা আমাদের এখতিয়ারের মধ্যে না, কিন্তু মশা নিধন কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে। অবশ্যই এই এখতিয়ারটা তারা ফেল করলেন, বাকিগুলো আমরা ক্ষমা করতে পারি। এই ক্ষেত্রে কি হবে? না, তারা কিন্তু এসএমএস করেন, এই করছেন, 6 মাস পরে আমাদেরকে দেন, পত্রিকাতে সরকারি টাকা খরচ করে তারা কত কি করছে সেই বিবরণ দেন, আর এই কাজটা করতে পারলেন না। অবশ্যই এটা তো তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে নিয়মিত মশা ছিটানো হতো, মশার ওষুধ, এখন কিন্তু হচ্ছে না। এবং আপনি দেখেন যে কোথাও হচ্ছে না, ঢাকা শহরের কোথাও এটা। তাইলে এই টাকাগুলি মশা নিধনের যে মানে ওষুধ আনা হলো, সেইগুলো কোথায় গেল? আপনি তো সাংবাদিক, এটা দেখলাম পেপারে, সেই টাকা নাকি খরচ করতে পারে না। এটা হয়? তাইলে মশা নিধনের টাকা খরচ করতে পারছে না, আর এইখানে হচ্ছে মহামারীর মতো চিকুনগুনিয়া আছে। ইভেন ডেঙ্গু, আপনার কিন্তু এই সামনে আবার ডেঙ্গু আরো বেশি হবে। তো এগুলো আগে থেকে আপনি সতর্ক হবেন না কেন? আমরা তো এই বলেন তো দেখি যে ফেসবুকে কি ধরনের, আপনি তো একটু প্রিন্ট আউট, এই যে ফেসবুকে এই ধরনের অনেকে বলছে যে আপনি বাড়ি বাড়ি গিয়ে মানে মশারি টানাতে পারবেন না। তো এই যে মেয়র হবার আগে মনে ছিল না, তখন তো পারলে বাড়ি বাড়ি গিয়ে ঘরগুলো যারা। আবার এখানে আছে একজন লিখেছেন, নজরুল ইসলাম, তিনি লিখেছেন মেয়র হওয়ার আগে তো বলেছিলেন মেয়র হতে পারলে ঢাকাকে সিঙ্গাপুর বানাবেন, এখন দেখছি কবর ও শ্মশান বানানোর চেষ্টা চলছে। তো এই জিনিসগুলি তো বলার সুযোগ দিবে কেন? তার মতো একজন ম্যাচিউরড লোক। আরেকজন লিখেছে নির্বাচনের আগে তো মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়েছিলেন কোকিলের মতো, এখনো তো কর্কশ কেন, কাকের মতো। তো এই যে মানুষের সচেতন, আজকাল সচেতন এই মানুষ তো এই বক্তব্য তো তারা। আরেকজন ইকবাল হোসাইন, সেও বলেছে যে নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ঝাড়ু নিয়ে ঘুরেছেন, এখন মশারি টানালে সমস্যা কোথায়?
তো এই ধরনের কথা আছে আর কি। আরেকটা খুব ইন্টারেস্টিং, স্বাধীন বিশ্বাস লিখেছেন, ঘরে গিয়ে মশারি টানাতে হবে না জনাব, আগে নিজের দায়িত্বটা ঠিকভাবে পালন করুন, ঠিকভাবে স্প্রে করুন পানি না মিশিয়ে। তার মানে কি যে স্প্রেটা করা হয় সেখানেও ভেজাল পানি মিশায়। তো আসলেই আমরা যেটা দেখি তাদের শুরু থেকেই এটা নিয়ে যখন চিকুনগুনিয়ার এই আক্রান্ত হচ্ছে এটা শুরু হয়েছিল তখন থেকেই তারা যদি কাজগুলি করতেন, মানে এটা গুরুত্বের সঙ্গে নিতেন। এবং মশা নিয়ে আপনি দেখেন যে প্রতি বছর এটা একটা এই সিজনে মশাটার উপদ্রব বাড়ে, এটা সবাই জানে, তারাও জানে এটা হবেই। আপনি সেটা আগে থেকেই তো আপনি মেজারগুলো নেবেন। বিদেশে এখন কি হয় যে এইটা আজকে চিকুনগুনিয়া, সেখানে কিন্তু এইটার পাল্টা এইটা প্রতিষেধক কি নেওয়া যায়, যে মশা উৎপাদন করে অন্য টাইপের মশা, যারা এই মশার সঙ্গে হওয়ার পরে মিলন হওয়ার পরে যাতে তারা আর প্রজনন ক্ষমতা হারাবে, সেই ধরনের গবেষণা অলরেডি সেখানে বেরিয়ে আছে। এই যে বেফাস এরা করে নির্বাচিত, এর আগে একজন মন্ত্রী বলেছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার কি মনে হয়, আপনার কি মনে হয় যে কোনো ধরনের রাজনৈতিক ঐতিহ্য এটা দেখেন এই একই দিনে খোকনও সংবাদ সম্মেলন করেছেন, আর এইদিকে আমাদের আনিসুল হকও সংবাদ সম্মেলন করেছেন। এখন পার্থক্যটা হলো এটা, আপনি দেখেন সে যেভাবেই হোক তার কথাবার্তার এক ধরনের শালীনতা, এক ধরনের ছিল, যে সে স্বীকারও করেছে আবার অস্বীকারও করেছে, তার মধ্য দিয়েও তার একটা যে রাজনৈতিক প্রজ্ঞাটা এখানে কিন্তু আসলে কাজ করে। এটা দীর্ঘদিনের রাজনৈতিক যে একটা ক্যারিয়ার, সেটা কিন্তু দরকার হয়। রাজনীতি বাবা মেয়র ছিলেন, সেইটাও তো আনিস ভাইয়ের একটা গ্যাপ রয়েছে এখানে। হ্যাঁ, এখানে এই মানে আপনি এমনিতে উনি ম্যাচিউরড লোক, উনি অনেক বেশি, এবং তার জনপ্রিয় অনুষ্ঠানগুলি আমরা দেখতাম, বা এক সময় উনি আনন্দ মেলাও করেছেন অনেকবার, এবং এক সময় তো আমি দেখেছি যে মানে দুই নেত্রীর টক শো, দুই নেত্রী নির্বাচনের আগে দুই নেত্রীকে নিয়ে, এবং তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তাকে থামিয়ে দিয়ে অনুষ্ঠানের ইয়াটা করেছিলেন, যে অনুষ্ঠানের এখন সময় শেষ, প্রধানমন্ত্রীর বক্তব্য পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রীও বলেছিলেন যে দেখছেন আমাকে কিভাবে থামিয়ে দিল। তো ওই রকম একজন লোকের কাছ থেকে আমরা এই ধরনের মানে এই যে মানুষ কিন্তু ডেলিভারি আশা করে, চাইল্ডিশ ওনাদের ইশতেহারটা কিন্তু আমাদের মনে আছে, ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা, ঢাকাকে সিঙ্গাপুর বানানো নমুনা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই। আপনি আজকে জমে যাচ্ছে শুধু পানি, আপনার এখন প্রধানমন্ত্রী ওই দিন খুব সংসদে অনেক কথা বলেছেন, কিন্তু পত্রিকাগুলি তো আপনি দেখেন যে এক সময় এই ঢাকা শহরে পানি জমলে আপনি সেচ মেশিন দেখেননি, যে তারা দ্রুত পানি কমানোর জন্য সেচ পাওয়ার পাম্প বসায় দিত এবং সেচ দিত। এখন কোথাও আপনার ঢাকা শহরে এত পানি, এই যে মানুষ এক জায়গায় আবদ্ধ হয়ে থাকছে, যানবাহন চলতে পারছে না, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে তাইলে, এবং ম্যাক্সিমাম রাস্তা আপনি কাটা, ম্যাক্সিমাম রাস্তায় আপনি গাড়ি ঠিক মতো চলতে পারে না, মানে খানাখন্দে অবস্থা কাহিল। একদম রাজধানী শহর, আপনাকে তো এটা মনে রাখতে হবে যে এখানে এটা খানাখন্দ না। রাজধানী শহরের যদি এই অবস্থা হয় তাহলে মানে আমি তো ওই দিকটা থাকি, কাঁঠাল বাগান, কলা বাগানের রাস্তাগুলোর যে কি অবস্থা, এটা ক্যাপিটাল সিটি, এটা হতে পারে কেউ দেখার না। এবং রাস্তা খোরাখুরি একদিকে কাটতেছে, আপনি রামপুরা এই বিশ্ব রোড বলা হয় এটাকে, এই রাস্তা আপনি যেতে পারবেন না, এবং এখান থেকে আপনি টিভিতে যাবেন, বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে আপনার কমপক্ষে 3 ঘন্টা লাগবে, যেটা আধা ঘন্টা। এটা বলে আমাদের জীবন যৌবন সব তো ফুয়েল শেষ হয়ে গেছে, সব রাজপথে যাচ্ছে, পথে যাচ্ছে। একদিকে আপনার ফুয়েল কস্টিং, আরেকদিকে সময় মানে মানুষের জীবন থেকে মানে শুধু অনেক সময় পার হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে আবারও কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডাক্তার সারোয়ার আলী। সারোয়ার ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। সারোয়ার ভাই, যদি বলেন, এই যে মেয়র যে বলছে যে সবার বাড়ি বাড়ি যেয়ে তো মশারি টানিয়ে দিয়ে আসতে পারবো না, তো নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো দায়িত্বশীল মন্তব্য কি হয়েছে? না, আমি ওনার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করিনি। আমি আশা করি না, ভালোবাসি ওনাকে আমরা। না, উনি তো এমনিতে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বক্তব্য রাখেন। জি। হ্যাঁ, কিন্তু এইভাবে কথা বলাটা ওনার উচিত হয়েছে বলে আমার মনে হয় না। কথার একটা বাস্তবতা রয়েছে এইটুকুই, যে সাধারণভাবে এটার ড্রেনে বা যেগুলো জায়গায় মশা মারা হয় সেই জায়গাগুলোতে মশারি ছিটানো হয়, কিন্তু এটি হয় আসলে বিভিন্ন ওই যে লাগায় যে বা ফাঁকা জায়গায় জলের মধ্যে, কাজেই সচেতনতার খুব জরুরি ব্যাপার
কিন্তু যেভাবে উনি পড়েছেন হ্যাঁ তাতে সেটি খুব অনুচিত হয়েছে বলে আমি মনে করি। সারোয়ার ভাই, আপনি তো ডাক্তার, এমনি কি মনে হয় মশার কি কোনো উপকার আছে? মানে মশামুক্ত পৃথিবীর স্বপ্নকে আমরা দেখতে পারি, যেরকম ম্যালেরিয়া মুক্ত, পোলিও মুক্ত, মশামুক্ত পৃথিবী কি সম্ভব? না, কিন্তু এটা দেখা নিশ্চয়ই সম্ভব। জি। এনোফিলিস মশায় ম্যালেরিয়া হয়, সেই ম্যালেরিয়া তো আমরা দূর করেছি। জি এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছাড়া তারা ম্যালেরিয়া প্রকোপ দেখা বড় একটা লক্ষ্য করা যায় না। জি, কিংবা হচ্ছে ডায়রিয়াতে কিন্তু বাংলাদেশ পুরো পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত। ডায়রিয়া নিরোধে কিন্তু পুরো পৃথিবীর কাছে বাংলাদেশ মডেল হয়েছে। না, কিন্তু সেটি কিন্তু যে আমরা এই কারণে নয় যে এদেশে ডায়রিয়াল ডিজিজ হয় না। জি, এটা সম্ভব হয়েছে এই কারণে যে প্রতিরোধের কারণে নয়, এটা সম্ভব হয়েছে আমরা ওরসালাইন আবিষ্কার করেছি বলে। জি, এবং মানুষের মধ্যে সচেতন করতে পেরেছি যে মানুষ সাধারণভাবে ওরসালাইন ব্যবহার করে। এই কাজে এই দুটি কিন্তু একটু ভিন্ন বিষয়। জি। তো একটু চিকুনগুনিয়ার ব্যাপারে করণীয় তাহলে কি? আপনি যদি ডাক্তার হিসেবে যদি পরামর্শ দেন, আমরা কি করতে পারি আসলে এটা রোধ করার ক্ষেত্রে? না, একটা তো একটা প্রতিরোধমূলক সরকারও প্রচার করছেন, সেটা হচ্ছে যে এরকম পানি বিভিন্ন জায়গায় যে পড়ে আছে বাসার মধ্যে, এইগুলো যেন না থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই মনে করেন যে মশারি খাটিয়ে শোয়া উচিত। হ্যাঁ, শোয়া উচিত। তবে এই কথাও তো মানতে হবে যে চিকুনগুনিয়া মানুষকে খুব কষ্ট দিচ্ছে। অন্তত 2-3 মাস মানুষের কষ্ট থাকে, খুব কষ্ট থাকে, গিরে ব্যথা হয়, অনেকে পা ফেলতে পারে না, অনেকে কোলাপস করে যায়। এই সময় একটু ডাক্তারের পরামর্শটা নিয়ে অকারণে ওষুধ না খাওয়াটা ভালো উচিত হবে। জি, অনেক ধন্যবাদ সারোয়ার ভাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কথা বলছিলেন ডাক্তার সারোয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। একজন ফেসবুকে লিখেছিলেন যে এটা হচ্ছে দোজকের আযাবের মতো তার কাছে মনে হচ্ছে, মানে মুচড়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে শরীর। তো আপনি তো নিজে উপন্যাস লেখেন, সাহিত্য কিন্তু অনেক সিরিয়াস ব্যাপার। তো এইটা নিয়ে কি কোনো উপন্যাসের পরিকল্পনা আছে কিনা? আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম কিন্তু চিকন ম্যানিয়া নামে একটা স্যাটায়ার করে লিখেছেন তিনি আসলে। না, এটা আসলেই মানে আপনি ধরেন কলেরা নিয়েও আমাদের এখানে অনেক লেখালেখি হয়েছে, গল্প উপন্যাস, এটা নিয়েও অবশ্যই মানে লেখা যেতে পারে। এবং এটা এইরকম ভাবে ছড়িয়েছে, তো এইরকম তো সবসময় আসে না, এরকম বিষয়ও সবসময় পাওয়া যায় না। সময়টাকে ধরে রাখার জন্য একটা ভালো উপন্যাস বা একটা ভালো গল্প হতে পারে। এবং আমি মনে করি যে না, এই ধরনের লেখালেখির মধ্য দিয়ে এই জিনিসগুলোকে জনসচেতনতার জন্য এটা খুবই উপযোগী। এটা নিশ্চয়ই আমরা এই কাজগুলি করব এবং আরও অনেকেই হয়তো করবেন। কিন্তু যে হলো যে আমাদের যেই সচেতনতার জায়গা, যে আমাদের মানুষ কিন্তু সচেতন হয় যদি তাকে সচেতন করা যায়। আমরা যেটা আপনি বললেন, ডায়রিয়ার ক্ষেত্রে বিশাল বাংলা সারা বিশ্বের মডেল। তো এটাও যদি আগে থেকে একটু সচেতন করা যেত মানুষকে, এবং সরকারও যদি কিছু মেজার নিত যখন শুরু হয়েছে, তাহলে কিন্তু এত সিভিয়ার পর্যায়ে যেত না। আপনি স্বীকারই করতে চান না যে না, এখানে তেমন কিছু হয়নি, অথচ যেখানে বলা হচ্ছে 11 জনে 1 জন আক্রান্ত, তাহলে এটা কি আপনি ওই স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমার দায় না, সিটি কর্পোরেশন বলছে আমার এখতিয়ার বহির্ভূত, তাহলে এটা দায়িত্ব কে নিবে? এটা তো তাদেরই করতে হবে। আর মশার কাজটা কিন্তু ঢাকা শহরে 2 মেয়রকেই দায়িত্ব নিতে হবে। অন্য শহরগুলিতে ওই শহরের যে মানে যেখানে মেয়র, যেখানে অন্যান্য দায়িত্বে আছেন যারা, তাদেরকেই নিতে হবে। এখন মেয়ররা যদি বলেন যে আমাদের দায়িত্ব না, বা স্বাস্থ্যমন্ত্রী যদি বলেন আমার দায়িত্ব না, স্বাস্থ্যমন্ত্রীরও দায়িত্ব আছে, কারণ সে তো তার মন্ত্রণালয়, তারই তো স্বাস্থ্য বিভাগ, তো তারই, তো সেখানে পাবলিক অ্যাওয়ারনেসটা উনি করবেন। রেডিওতে, টিভিতে, পত্রিকায় আপনি কয়টা বিজ্ঞাপন দেখছেন পত্রিকায় সচেতনতামূলক যে চিকুনগুনিয়া আগে যেমন কিচ্ছু ছিল না, ইদানিং একটু দেওয়া শুরু হয়েছে, এবং তাও পত্রিকায় লেখালেখি, টিভিতে নিউজ প্রচার অব্যাহতভাবে, গণমাধ্যমেই এখানে বিরাট একটা রোল প্লে করছে। কিন্তু তো এইটা কেন, মানে সমস্যা হয়ে গেলে অস্বীকার করাটা কেন আমাদের? এটা একটা প্রবণতা, মানে এটা অস্বীকার করাটাই যেন সমস্যাকে স্বীকার করে তার ব্যবস্থাটা নেওয়া। জি, আমরা আবার আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আইনুন নিশাত, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী। ডক্টর আইনুন নিশাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি যদি একটু বলেন, আমরা চিকনগুনিয়া নিয়ে কথা বলছিলাম, যে ঢাকা শহরে বিশেষ করে যে মশা, এডিস মশা, যেখান থেকে চিকনগুনিয়া বলা হচ্ছে, প্রতি 11 জন জ্বরে আক্রান্ত রোগীর মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে চিকনগুনিয়া। দেখুন, আমরা যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, এবং আইপিসিসি রিপোর্ট যেটা, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক যে রিপোর্ট যেটা ধরে আমরা কথা বলি, সেখানে আমরা বারবার বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে জলবায়ু পরিবর্তন হবে, এবং এটার জন্যে ভেক্টর বর্ন ডিজিজ, অর্থাৎ যে সমস্ত জ্বর কিংবা বিভিন্ন রোগ কোনো পোকামাকড়, মশা ইত্যাদি দ্বারা যে জীবাণুটাকে বহন করে, এদের প্রভাব বাড়বে। যেমন ধরেন, বাংলাদেশে 15 বছর আগে ডেঙ্গু ছিল না, এখন জিকা ভাইরাস আমেরিকাতে এসছে, সিঙ্গাপুরে এসছে, ভারতে এসছে। অর্থাৎ যে ভাইরাসটা ছিল এটা বিস্তৃতি লাভ করছে পোকামাকড়ের মাধ্যমে, মশার মাধ্যমে ইত্যাদি। এগুলোর উৎপাদন বাড়ছে তাপ বাড়ার কারণে, এবং এর উৎপাদনের জন্য, যেমন এই এডিস মশার উৎপাদনটা হয় পরিষ্কার পানিতে, জমে থাকা পানিতে। আমি কিছুদিন আগে কেনেডিয়ান একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখছিলাম যে ঢাকার সবচেয়ে ভালো জায়গাগুলো, উত্তরা বলেন, বিওএইচএস বলেন, গুলশান বলেন, এই সমস্ত এলাকায় বাড়ির সামনের অংশ খুব ভালো, কিন্তু আপনি যদি বাড়ির পিছনে যান, দেখবেন যে রান্নাঘরের পিছনে দুধের টিন, ডাবের খোসা ইত্যাদি, তার সাথে এখন যেটা শুরু হয়েছে ছাদে বাগান করা, সেই বাগানের টবের মধ্যে পানি জমানো, এইখানেই মশাটা হয়। তো এটা জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে, এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। এবং এই জিকা, ডেঙ্গু, চিকনগুনিয়া, তারপরে নাইল ভাইরাস, আরো অনেক ধরনের ভাইরাসের প্রকোপ বাড়ছে। এটার জন্য সলিউশন হচ্ছে নাগরিকদের সচেতন হতে হবে। এবং আচ্ছা, এটা আসে কোত্থেকে? এসছে কিন্তু বিভিন্ন পরিবহন মাধ্যমের মাধ্যমে। প্লেনে যারা এসছেন, জাহাজে যারা এসছেন, যেখানে এই রোগটা আছে, এই মশাটা আছে, সেইটা এই যানবাহনের মাধ্যমে আসছে, যে কারণে এখন প্লেনে স্প্রে করাটা বাধ্যতামূলক। ট্রেনেও বোধহয় এই কাজটা করতে হবে। আজকে ঢাকা হচ্ছে, ঢাকা থেকে এই আক্রান্ত রোগী যখন গ্রামে যাবেন, গ্রামে ওই মশাটাকে কামড় দিলে ওই মশার মাধ্যমে আরেকজন রোগীর সৃষ্টি হবে। অর্থাৎ এটার জন্য সচেতনতা, যারা রোগী তারা যেন নিজেকে কভার করে রাখেন, এবং প্রত্যেকটা মানুষ যাতে মশার কামড় থেকে নিজেকে বাঁচান। একটু কষ্ট করে মশারিটা নিয়ে ঘুমানো, বাড়ির আশেপাশ পরিষ্কার রাখা, পানি জমে থাকতে না দেয়া। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর আনুন নিশাত, পরিবেশ বিজ্ঞানী ও পানি বিশেষজ্ঞ। আপনি আসতে থাকুন স্টুডিওতে, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর আতিক রহমান, পরিবেশবিদ ও গবেষক। জি, হ্যালো। দুঃখিত, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মতিন। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি মতিন ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। আচ্ছা, লাইন আমরা শুনতে পাচ্ছি। জি, একটু যদি বলেন, আমরা চিকনগুনিয়া নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, চিকনগুনিয়া তো এখন বহুল আলোচিত বিষয় ঢাকা শহরের, নিশ্চিতভাবেই। যেটা একটি জিনিস সকলের আলোচনা থেকে যেটা উঠে আসতেছে, কিন্তু দুই একটা জিনিস একটু পিছনে পড়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে, যেভাবে সবাই আলোচনায় বলছেন যে চিকনগুনিয়া শুধুমাত্র বাড়িঘরের পরিষ্কার পানিতে জন্ম নেয়, কিন্তু আমাদের কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের যেসব ইভেন ডোবাগুলি যেগুলি আছে, যেগুলি আনডিস্টার্ব অথবা লেস ডিস্টার্ব, যেখানে অন্য কোনো সমস্যা হয় না, জাস্ট পানিটা জমে থাকে, অথবা যারা নিশাদ স্যার বললেন যে নিচে কৌটা আছে, সেখানে পানিটা জমে আছে, কাটা ডাবের অংশ কোথাও পড়ে আছে হয়তো বা রাস্তার পাশে, অর্থাৎ যেখানে একটু পানি স্ট্যাগনেন্ট আছে কিন্তু পরিষ্কার, কোনো ময়লা টয়লা নাই, সেখানে কিন্তু চিকনগুনিয়ার যে কোনো মশার জন্ম হতে পারে। তো এটি একটু গুরুত্বপূর্ণ। আর ডেফিনেটলি তো বহুল কথিত এয়ার কুলারের বিষয়টা
আমি আমাদের নিজের বাড়ি ঘরেও খেয়াল করে দেখেছি যে দেখা যায় 3 দিন 4 দিন চলে যাচ্ছে, পানিটা পরিষ্কার করা হচ্ছে না। কাজে এটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। এখন বোধহয় চিকেনগুনিয়ার বিষয়ে এবং মশার প্রতি আমাদের কি করতে হবে এটি নিয়ে বহুল আলোচিত ঢাকা শহর, অনেকেই এটা অনেক বিষয় জানেন। তবে শুধু আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে একটু ডিসকাশন করব, যেটা সেটাও সবাই জানেন। এটা হলো যে আমাদের কিন্তু সকল বিষয়ের মূলে আছে যে আমাদের বিশাল সংখ্যক জনতা আমাদের শহরগুলিতে বাস করেন, এবং আমাদের ডেফিনেটলি আপনি জানেন যে মানুষের ঘনত্ব ঢাকা শহরে অনেক বেশি, অন্যান্য শহরেও বেশি, সারা দেশে মানুষ বেশি, তবে শহরগুলিতে এখন মানুষ বেশি জমা হচ্ছে। তো এই মানুষের সবকিছুর একটা ম্যানেজমেন্ট লাগে। একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে পর্যন্ত বা ঘুমানোর পরেও এই একটা মানুষের জন্য অনেকগুলি ম্যানেজমেন্ট কাজ করে। এই ম্যানেজমেন্ট গুলি কিন্তু সরকারের হাতে এবং বিভিন্ন প্রশাসনের হাতে, বিভিন্ন সিস্টেমের হাতে। তো এই জায়গাটায় আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। মশা তার কাজ করবে, চিকেনগুনিয়া আছে তার কাজ করবে, কারণ তার দায়িত্ব করা। কিন্তু মানুষের ম্যানেজমেন্টে আমরা সঠিক দায়িত্ব পালন করছি কিনা, গভর্নমেন্ট তার রোল প্লে করছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুল মতিন। আপনাকে ধন্যবাদ, আপনি আসতে থাকুন স্টুডিওতে, আমরা অপেক্ষা করছি। যে মোস্তফা যেটা বলা হচ্ছে যে আসলে এই জনসংখ্যার একটা ঘনত্ব ঢাকা শহরে, বলা হয় মানব জাতির ইতিহাসে এত ছোট জায়গায় এত বেশি মানুষ কখনো বাস করেনি। তো কিভাবে এটাকে বসবাসযোগ্য হবে আসলে? আসলে টোকিও তো অধিক জনসংখ্যার শহর, কিন্তু সেখানে তো ওয়েল ম্যানেজড। আপনার মানুষগুলি কাজে আসে এবং নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় তার আশপাশের বসবাসের ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। সেখানে আপনি দিনের বেলা দেখবেন যে হিউজ পরিমাণ লোক কাজে কর্মে খুবই ব্যস্ত, অনেকে দৌড়ঝাঁপ করে করে যাচ্ছে, আবার বিকেল হলে মানুষ আবার তার ঘরে ফিরে যায়। এখানে তো সেই অবস্থাটা নাই। এখানে যে কারণে মানুষের সকল মানে ঢাকায় এলেই মনে হয় কাজের, মানে এই যে বিকেন্দ্রীকরণটা আমরা তো করতে পারিনি, যেটা এরশাদের আমলে শুরু হয়েছিল, তারপরে এটা একেবারে মুখ থুবড়ে বলল। এখানে বিকেন্দ্রীকরণ হলে আপনার ধরেন প্রত্যেকটা উপজেলা যদি ওই লেভেলের ইয়াটা হতো, মানে যেখানে বিচার শুরু হয়ে গেছিল, আমরা নিজেরা দেখেছি তখন যে বিচার উপজেলা আদালত থাকবে, একটা ভালো বিশ্ববিদ্যালয় থাকবে, ঠিক না, ভালো রেস্টুরেন্ট থাকবে, সব কেন ঢাকায়, একটা ভালো চাইনিজ খেতে হলো ঢাকায় আসতে হয়। এই সরকারও কিন্তু প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয় করার একটা প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে প্রতিটি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় থাকবে। সেটা এখনো কিন্তু বাস্তবায়ন হয় না, এবং আমি মনে করি যে সরকার এই দিকে যেতে পারে এবং এটা উপজেলা লেভেল পর্যন্ত চলে যেতে পারে। আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নারী নেত্রী রোকেয়া কবির। হ্যালো রোকেয়া কবির, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা আজকে যে চিকেনগুনিয়া নিয়ে কথা বলছিলাম, এবং মেয়রের যেটা উক্তি যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তো মশারি টানিয়ে দিয়ে আসতে পারবো না, তো এই উক্তিটা শুনে আপনার কি মনে হয়েছে আসলে? আমি অত্যন্ত অবাক হয়েছি, কারণ হচ্ছে আমি এই মেয়রের কাছ থেকে এই ধরনের অর্বাচীন উক্তি কথা আমি শুনতে চাই না। কারণ হচ্ছে যে বাড়িতে বাড়িতে গিয়ে মশারি টানানোর কথা কেউ বলছে না, আর ওই মশারি টানানোর যে সমস্যা সমাধান হবে এটা কেউ বলে না। কারণ মানুষ বসে টেলিভিশন দেখবে, গল্প করবে, বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন আসবে, মেহমান আসবে, ছেলে মেয়ের পড়াশোনা করবে, হ্যাঁ, ঘরে রান্না বান্না হবে। এইগুলো মশারির ভিতরে বসে করা সম্ভব হবে না। সুতরাং মশারি টানালেই যে সমস্যার সমাধান এটা মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ, মশারি টানানো হবে যখন ঘুমোতে যাবে, তার আগ পর্যন্ত তো মশায় কামড়াবে। সেইটার সমাধান কিভাবে হবে সেইটা বলা উচিত। জি, অনেক ধন্যবাদ রোকেয়া আপা, খুব চমৎকার কথা বলে। আসলে নারীর চোখ দিয়ে দেখলে জিনিসটা হয়। আমরা বলছিলাম মশারি টানালে কিন্তু সমাধান না। আরেকটা হচ্ছে রাতে কামড়ালে, আবার বলা হচ্ছে রাতে কামড়ালে মানে আপনি আক্রান্ত হবেন না। এক্স্যাক্টলি, দিনে যখন আপনি টিভি দেখবেন, রান্না করবেন, তখন কিন্তু এই মশাটা বিপজ্জনক হয়ে ওঠে। তাহলে কেন এই শুধু মশারি, এটাই তো প্রধান সমস্যা না? মুস্তফা ভাই, আমরা এই পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র। আজকে আমরা কথা বলছিলাম মেয়র ও মশা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক, বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। বিরতির আগে আমরা মেয়র, মশা এবং চিকুনগুনিয়া নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমাদের সঙ্গে ছিলেন মুস্তফা কামাল। এই পর্যায়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আশিকুর রহমান শ্রাবণ, নিউজ সিনিয়র রিপোর্টার নিউজ 24। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার নামই হচ্ছে শ্রাবণ। শ্রাবণ মানে তো বর্ষা, বৃষ্টি। আপনি আবার বন্যা কাভার করতে গেছেন। বাংলাদেশে এখন বন্যা পরিস্থিতি কেমন? সেটা হচ্ছে প্রথমে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এখন বেশ ভয়াবহ। যদিও আসলে যে তথ্যপাত্রগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে পাচ্ছি বা সরকারি যে কথাগুলো বলছেন, বাস্তব অবস্থা কিন্তু আসলে তার চেয়ে অনেক বেশি খারাপ। আমি ছোট্ট একটু উদাহরণ দিই, জামালপুরের উদাহরণ দিয়ে শুরু করি। আমি জেলায় প্রথম দিন ত্রাণ সাহায্য দেওয়া হয়েছিল মাত্র 10,000 টাকা এবং সেখানে মাত্র 10 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছিল জামালপুর মানে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আবার জামালপুর আমার বাড়ি আসলে আমি জানি যে কি অবস্থা। আমি ধরেন একটু শুরু করি, তারপর হচ্ছে যে প্রথম দিনের বন্যায় প্রায় 1 লাখের মতো লোক আক্রান্ত হয়েছিল। যদি আপনি 1 লাখ লোকের জন্য মাত্র 10,000 টাকা বরাদ্দ করেন এবং 60,000 টাকা বরাদ্দ করেন, সেটা কিন্তু অনেক হাস্যকর ব্যাপার। এবং গতকালকে সেখানে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সেখানে গিয়েছিলেন, তারা একটা ঘরোয়া বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি ডিসিকে এবং সেখানকার সচিবকে কিন্তু বেশ কড়াভাবে ধরেছিলেন যে আমার মন্ত্রণালয় তোমাকে বরাদ্দ দিচ্ছে 9 লক্ষ টাকা, তুমি সেখান থেকে কেন 1 লক্ষ টাকা নিচ্ছ? তুমি কেন এই তথ্যগুলো কেন্দ্র পর্যন্ত পাঠাচ্ছ না যে আসলে তোমার জেলায় বন্যা পরিস্থিতি খারাপ? তারা যেটা করছেন, তারা ইমেজ সংকটের কারণে অনেক ক্ষেত্রে যে ব্যাপারটা দেখেছি আমরা, আসলে ইমেজ সংকটটাকে ঢাকার জন্য যে আমি এটা ম্যানেজ করে ফেলতে আমার জেলা খুব ভালো আছে দেখাতে চায়, সরকারের কাছে যে এই তথ্যটা তারা দেওয়ার চেষ্টা করছেন যে আমি অনেক ভালো কভারেজ করছি বা ভালো ম্যানেজ করছি, সেক্ষেত্রে তারা সত্য তথ্যটা গোপন করছে। ফলে তার মাসুল দিতে হয় কিন্তু জনগণকে। আরেকটা বিষয় আমরা ওখানে খুব ভালো করে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে জনপ্রতিনিধিরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পোস্টার সাঁটানো আছে, কারণ নির্বাচনটি বেশি দিন আগে কিন্তু হয়নি, পোস্টারগুলো এখনো শুকনো এবং সেগুলো এখনো ছেঁড়া হয়নি আর কি। কিন্তু সেই মানুষগুলো ঘরে পোস্টার লাগিয়ে এসেছেন, তারা কিন্তু আসলে সেই জনগণের পাশে দাঁড়াননি এবং ওই প্রত্যন্ত এলাকা তারা কিন্তু নৌকা নিয়ে ত্রাণ যায় নাই, নৌকা নিয়ে তারা সেখানে গিয়েছেন একসময় ভোট চাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে ভোটের পরে অনেক দিন পার হয়েছে, 1-1.5 বছর, তারা কিন্তু যে ভোটে যে টাকাটা ব্যয় করেছে, তারা যদি 1% টাকা যারা ব্যয় করতেন বন্যা দুর্গতদের জন্য, সরকারি সাহায্য থাক আর না থাক, তারা কিন্তু সেই কাজটি করেননি। তারা বলছেন যে আমাকে ত্রাণ দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না। আরো অনেকগুলো অ্যাঙ্গেল আছে এখানে, খুব মজার অ্যাঙ্গেল। যেহেতু আপনার বাড়ি জামালপুরে, আপনি দেখছেন যে শহর ছাড়া কিন্তু বাকি সব জায়গায় নিম্নাঞ্চল, কারণ শহরটা নদীর ধারে, তাই একটু উঁচু করে বানানো হয়েছে আসলে। মেলান্দু থেকে শুরু করে একদম চিনাডুল ইউনিয়ন পর্যন্ত নদীর মাঝখানে যে চর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে আপনার আরো অনেকগুলো জায়গা যেটা আছে, দেওয়ানগঞ্জ, মানে যে পরিমাণ কৃষির ক্ষতি হয়েছে, এখন তো বীজতলা তৈরি করা হচ্ছে সেখানে, তারা ধান ঘরে তুলতে পেরেছে, বাট নতুন ধান যে তারা লাগাবে, তারা কিন্তু সেই সম্বলটি হারিয়েছে। এবং সেখানে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে যে আসলে যে প্রপার তথ্যটা গ্রহণ করা হবে, যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার কিন্তু কোনো তথ্য সেখানে নেই, প্রপার তথ্য নেই। একটা ঢালাও তথ্য আছে যে এই অবস্থা প্রতি বছরে হয়, এবারও হয়েছে। মুস্তফা যদি বলে যে তথ্য শূন্যতা, একটা পয়েন্ট ভালো বলেছে, দিতে চায় না, একটা তথ্য গোপন রাখা। আরেকটা হচ্ছে দেখেন, আমার কেন যেন মনে হচ্ছে চিকনগুনিয়ার কারণে কি বন্যার ইস্যুটা কি মার খেয়ে যাচ্ছে? মিডিয়া কিন্তু ইস্যুগুলো ফাইট করে, সবাই কিন্তু চিকনগুনিয়া নিয়ে ব্যস্ত, এত বড় বন্যা হচ্ছে ওইভাবে ফোকাস করে। কিন্তু আমরা নিয়মিত এই ফার্স্ট পেজেও অনেকবার এর মধ্যে ছবি ছাপা হয়েছে, নিউজ ছাপা হয়েছে, ব্যাক পেজে প্রতিদিনই থাকতেছে। কিন্তু আপনি ধরেন যে চিকুনগুনিয়ার মতো সরকারের কাছে মেসেজটা কতটা মানে নাকি এটা হচ্ছে ঢাকা শহর যেহেতু ক্যাপিটাল সিটি, আরবান এলিট, আর বন্যা যেহেতু গ্রামে, এই কারণে ফোকাসটা কম হয়। কিন্তু মিডিয়ার, আমি মনে করি যে মিডিয়া কিন্তু কভারেজ করছে, কিন্তু যারা এইটার দায়িত্বে আছেন, যে শুধু আপনি দেখেন যে মন্ত্রীর ব্রিফিং, যে এটা ট্যাকল দেওয়া যাবে, এটা করা যাবে, এটা কোনো সমস্যা না, খাদ্য সংকট, আপনি দেখেন চালের দাম যখন বেশি তখন বলতেছে তারা আনবে, মানে আপনার হাতে নাই কিন্তু তারা আনবে, তো সেই আওয়াজ শোনাচ্ছে। কিন্তু এইটাও আজকে দুর্গত মানুষ, আপনি দেখেন যে এর আগে এই যে পাহাড়ে যে সংকটটা হলো, সেখানে এখনো কিন্তু মানুষ বসবাস করছে। আশিক যেটা বলেছে যে আসল তথ্যটা বলতে চায় না, ওই যে এই ক্রেডিটর তো মানে না, এটা সাফারিং পেইন, ভোগান্তি তো মানুষকে, এই কারণেই তো মানুষকে ভোগান্তি, তার ধারে কাছে কেউ নাই। এই যেটা বললো আশিক, সেটা খুবই চমৎকার, যে এই যে তাদের প্রচারণার টাকা দিয়ে নির্বাচনে যে টাকা ব্যয় হয়েছে, এইটার যদি কিছুমাত্র তারা এদের মানে পোস্টার ঘরে ঘরে দিচ্ছে, ত্রাণ আর ঘরে ঘরে যাচ্ছে না। ওই যে মেয়র সাহেব ভোটের সময় ঘরে ঘরে যাচ্ছে, এখন বলছে ঘরে গিয়ে মশারি টানিয়ে দেয়। আসলে যদি বলেন যতটুকু যাচ্ছে ততটুকু কি ঠিকমতো পাচ্ছে? এখানে আমি একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমরা একটা খুব সরল অঙ্ক করেছিলাম প্রথম দিন এবং দ্বিতীয় দিন রিপোর্টিং এর সময় আর কি। বরাদ্দ ছিল হচ্ছে আপনার 2,50,000 টাকা, বন্যা আক্রান্ত লোকের সংখ্যা ছিল 2,20,000 টাকা, ভাগ দিলে কিন্তু 1 টাকা 27 পয়সা পড়ে।
কত খুবই মানে মজার এটা ইনফরমেশন। চিন্তা এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি চালের বরাদ্দ যদি ধরেন, চালের বরাদ্দ হচ্ছে 1,30,000 কেজি, বন্যা দুর্গত মানুষের সংখ্যা হচ্ছে 2,50,000, মানে হচ্ছে আধা কেজি সামান্য একটু বেশি আর কি। যখন একটা মানুষকে আপনি ত্রাণ দিচ্ছেন, আমি দেখেছি খুব ভয়াবহ দৃশ্য। ধরেন পানির মধ্যে এই পর্যন্ত ডুবে দাঁড়িয়ে আছে, আমরা যখন গণমাধ্যম কর্মীরা যখন একটু মানে যান্ত্রিক নৌকা নিয়ে সেখানে যাচ্ছি, ঘুটঘুট ঘুটঘুট শব্দ হয় না, এই শব্দ শুনে ধরেন বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত বাড়ি থেকে সাঁতার দিয়ে আসার চেষ্টা করছে যে এই না ত্রাণ নিয়ে আসছে। এই বুঝি ত্রাণ এলো, এই বুঝি ত্রাণ এলো। যখন তারা হতাশ হচ্ছেন, তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের অনেক গালাগালাজ করছেন যে আমাদের ছবি দেখায় লাভ কি, আমাদের তো কেউ দেয় না। কারণ তারা কিন্তু মানে আমাদের নিউজের উপজীব্য ওই লোকের দুঃখ কষ্ট কিন্তু আমরা কিন্তু দূর করতে পারছি না, তথ্যটা পৌঁছাতে পারছি, কিন্তু সরকারের কোনো মহল প্রতিকার হচ্ছে না। হ্যাঁ, কোনো মহল এটাকে আবার ধরেন বলছেন যে এটা মিডিয়ার তৈরি বা এখানে আসলে ওই রকম সংকট নেই, কিন্তু আমরা কি কোনো ভুল ছবি দেখাচ্ছি সেখানে? একটা বৃদ্ধ যখন তার ছাগলটা কোলে নিয়ে একটা মাচানের উপরে বসে থাকে সকালবেলা পান্তা খেয়ে, এটা কি মিডিয়ার তৈরি কোনো দৃশ্য নাকি আসলে বাস্তবতা সেখানে রয়েছে? এখানে আসলে অনেক উদ্যোগ গ্রহণ করা দরকার। একটা প্রশ্ন আপনার মাধ্যমে আমি কামাল ভাইকে করি বা রাষ্ট্রের কাছেও করি আর কি। বন্যা তো আর আজকে বাংলাদেশে নতুন হয় না, বন্যা তো কোনো ক্ষেত্রে আমাদের আশীর্বাদও, কিন্তু সেটা কি আমরা সেভাবে কাজে লাগাতে পারছি? বা জামালপুরে আপনার বাড়ি, আপনি তো সে ছোটবেলা থেকে বন্যা দেখে আসছেন, বন্যা শুনে আসছেন, এত বছরের কেন আপনার সেই বন্যার পানি ম্যানেজমেন্টের কোনো আসলে প্রক্রিয়া তৈরি করা হলো না? কেন এখনো সেই বিচ্ছিন্ন ভূমিহীন মানুষগুলো চরের মধ্যেই বসবাস করে আসলে? জি, তারপর আমরা জানি যে এই সময়টাই বন্যা হয়। আজকে আপনি ড্রেনেজ, আপনার এই যে গঙ্গা চুক্তি করলেন, তো তারপরে বলা হলো যে একটা বড় রিজার্ভার করবে বা গঙ্গা ব্যারাজ করবে, কোনো কিছু কি হয়েছে? তো এই খনন কাজ, এটা তো সরকার ইচ্ছা করলে করতে পারতো যে হ্যাঁ আমার প্রায়োরিটি কাজ হবে এই নদীগুলোকে তার প্রাণ ফিরিয়ে দেওয়া, সেটা কি আমরা করতে পেরেছি? তো এখন তো ব্যক্তিগত বেসরকারি উদ্যোগেও আপনার খনন করা সম্ভব, সরকারের চুক্তি নিয়ে আমাদের কোনো অগ্রগতি নাই। তারপরে আপনি আপনার নিজের ওই জায়গাটায় আসতে হবে যে আজকে নদীগুলি শুকিয়ে যাচ্ছে, চর পরে একদম মাঝখান দিয়ে চর পড়েছে। এক সময় আপনার মেঘনা যে একদম মানে প্রমত্তা মেঘনা ছিল, প্রমত্তা পদ্মা ছিল, আজকে হ্যাঁ সেই চর পরে এমন অবস্থা হয়েছে যে সে রিজার্ভার তো নাই। আর এখন আর এই সিজনে আপনি পানি তো ছাড়বেই। আপনি আজকে ইন্ডিয়াকে দায়ী করবেন, সে কি করবে? সে যদি পানিতে ডুবে মারে সে তো তার ইয়াগুলা খুলে দিবে, গেটগুলা খুলে দেবেই, এটা তো আপনি জানেন। তাইলে আপনার প্রস্তুতিটা কি? আর বর্ষার সময় আপনার তো প্রস্তুতি থাকতে হবে যে এই সময় বন্যা হতে পারে, আর পূর্বাভাস তো সরকারই দিয়েছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট পানি বিশেষজ্ঞ এবং বন্যা নিয়ে যিনি কাজ করেছেন ডক্টর আইনুন নিশাত। আপনি যদি একটু বলেন, আমরা বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আমি আপনাদের কথা শুনছিলাম জি, এবং কি কথা বলবো বুঝে উঠতে পারছি না, কারণ কাউকে দোষারোপ করাটা তো উদ্দেশ্য না। আপনারা নদীতে পানি বেড়েছে সে কারণে বন্যা হচ্ছে, আমি পানিকে ডিফেন্ড করি। এটা আষাঢ় মাসের শেষ দিক, এটা অত্যন্ত স্বাভাবিক অবস্থাতে আছে, জি, মোটেই অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হতো যদি নদীর পাড়ে বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ থাকতো এবং সেটা ভাঙতো। অর্থাৎ যমুনার পশ্চিম গাইবান্ধার কাউনিয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত বাঁধ আছে। আজকে কাগজে পড়েছে এক জায়গায় একটু ভেঙেছে, এটা ভাঙাটা উচিত হয়নি, কিন্তু বাতীরে আপনার জামালপুর, ইসলামপুর, মেলন্দা কিংবা এই সমস্ত জায়গাতে ফরমাল বাঁধ নেই, কিছু কিছু জায়গাতে বিভিন্ন কাজে টুকরা টুকরা বাঁধ হয়েছে। নদীর পানি অত্যন্ত স্বাভাবিক অবস্থাতে আছে, জি, ডেঞ্জার লেভেলের থেকে সামান্য একটু উপরে উঠেছে। আমি আপনাকে বিপদের খবর দিতে পারি, অন্ততপক্ষে আরো 10-15 দিন পানি একটু একটু করে বাড়বে। উজানে ভারতের ব্রহ্মপুত্র নদীর উপরে কোনো অবকাঠামো নেই, কোনো গেট খুলে দেয়া হয়নি। আজকের কাগজে আছে আসামের 33টা জেলার মধ্যে 23টা জেলা ক্ষতিগ্রস্ত, সেই পানি নামবে। এখন প্রাকৃতিকভাবেই বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে তার একটু পরেও প্রতি 2 বছরে অন্ততপক্ষে একবার নদীর পানি পার উপচে উঠতে পারে। জি, আপনি যাদের কথা বলছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি পূর্ণ সহানুভূতি জানিয়ে বলছি, তারা থাকেন চরে কিংবা বাঁধের বাইরে, তারা আনপ্রোটেক্টেড, তারা তো, এবং এই পরিমাণ পানি না হলেই তো আমরা মনে করি যে প্রাকৃতিকভাবে এটা ক্ষতিকর অবস্থায় যাচ্ছে। অর্থাৎ যারা নদীর বাইরে থাকেন, আনপ্রোটেক্টেড জায়গায় থাকেন, তাদের জন্য তারা হয় নিজেরা ব্যবস্থা করবেন, না হলে রাষ্ট্র তাদেরকে সরিয়ে আনার ব্যবস্থা করবে।
এই বন্যার নামে এখন যেটা হচ্ছে জি। আমার কাছে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। যে আপনি যেটা বললেন যে একটা বিপদের খবর দিচ্ছেন, তাহলে আগাম কি প্রস্তুতি আমরা নিয়ে রাখতে পারি? যে একটু একটু করে পানি বাড়ছে চরগুলোতে, আপনি অনেকদিন আগে জানেন যে ফ্লাড অ্যাকশন প্ল্যান 1989 1991 আমরা তখন যেটা করেছিলাম, চরগুলোতে বাড়ি উঁচু করে যাতে তারা নিরাপদে থাকতে পারে। আমরা তো ক্যালকুলেট করে বলতে পারি যে কোন লেভেল পর্যন্ত পানি উঠবে। আমি আজকে মাওয়াতে পদ্মা নদীতে ছিলাম, এখনো বিপদসীমার অনেক নিচে পানি সেখানে। এবং এই বছর সবচেয়ে বড় ক্ষতিকর বন্যা হয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, সেই সমস্ত এলাকাতে। যমুনাতে অত্যন্ত স্বাভাবিক অবস্থাতে আছে। এই স্বাভাবিক অবস্থার জন্য যদি আমাদের প্রস্তুতি না থাকে, এটা লজ্জাজনক ব্যাপার। এবং বাঁধের বাইরে যারা আছেন, চরের মধ্যে যারা আছেন, তাদের ছবি খবরের কাগজগুলো এবং টিভি চ্যানেল প্রচার করছে। এটা সঠিক নয়। আমি আবারও যে মানুষগুলো দুঃখ কষ্টে আছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে বলছি, প্রকৃতি স্বাভাবিক ব্যবহার করেছে। আমি গিয়ে প্রকৃতির প্লাবন ভূমিতে গিয়ে বাড়ি করেছি, আমি চরের মধ্যে গিয়ে বাড়ি করেছি। তার কনসিকুয়েন্স, তার ক্ষতি, তার কষ্ট লাঘবের জন্য সরকার পদক্ষেপ নিলে আমি খুশি হব। এবং ওয়েবসাইটে ফোরকাস্ট, আমি একটা ছোট প্রশ্ন অবশ্যই আগামী জি 5 দিন 7 দিন 10 দিন। ডক্টর নিশাদ, আপনাকে আমাদের যে রিপোর্টার ঘুরে আসে আশিক একটা প্রশ্ন করতে চায়। স্যার, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে আমি তো কদিন আগে সেখানে ছিলাম, বিজ্ঞানের বাইরেও তো একটা মানবিক জীবন আছে আসলে। আমরা ধরেন চরের মানুষের দুর্ভোগের, আমি প্রশ্নটা আমি শেষ করিনি স্যার, প্রশ্নটা আমি শেষ করিনি। মানুষটার জন্য একটু প্রশ্নটা করতে যাচ্ছে আপনাকে, শেষ করার প্রয়োজন নেই। প্রশ্ন, আমার কথাটা শুনে নেন। চরে পানি উঠবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এখন আপনি এই স্বাভাবিক ঘটনার মধ্যে আপনি বাড়ি করেছেন, এর জন্য রাষ্ট্র যদি আপনাকে ক্ষতিপূরণ দেয়, রাষ্ট্র যদি আপনাকে ত্রাণ দেয়, দেবে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু চরে পানি ওঠাটা অত্যন্ত স্বাভাবিক। ওই চরে যে মানুষটি বসবাস করছে সে কারো না কারো মাধ্যমে বায়াসড হয়ে অথবা ঘর না থাকার কারণে সেখানে বাড়ি করতে বাধ্য হয়েছে, রাষ্ট্রকে সে দায়িত্ব নিয়েছে। আমরা তো পানির অস্বাভাবিকতা নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি সেই মানুষগুলোর দুর্ভোগ এবং দুর্দশা নিয়ে। এই ক্ষেত্রে আসলে আপনার কোনো স্পেসিফিক সাজেশন আছে কিনা? না, আমি যারা বাঁধের বাইরে আছেন, আনপ্রোটেক্টেড এরিয়ায় আছেন, তাদেরকে অ্যালার্ট করা ছাড়া, তাদেরকে ইভাকুয়েট ছাড়া পানি কমানোর, আমি বন্যার কথা বলছি, মানুষের দুঃখ কষ্ট, নতুন গেস্ট আসছে, কোথায় বসাবো, গেস্ট কোথায় বসাবো? জি, ওকে, অনেক ধন্যবাদ ডক্টর আইনুল নিশাদকে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। যিনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন, আসলে সেই মানুষগুলো ওখানে কেন গেল আসলে, এবং মিডিয়াকে এক ধরনের দোষারোপি তিনি করলেন যে এটা কি বন্যা বলা যাবে কিনা। আসলে না, কথা হচ্ছে যে নদী তার স্বাভাবিক আচরণ। আমি যে কথাটা আপনাকে বললাম যে বিজ্ঞানের বাইরে, পরিসংখ্যানের বাইরে একটা মানবিক জীবন আছে। ধরুন আমার ঢাকা শহরে অনেক অবকাঠামো অনেকভাবে নির্মাণ করা হচ্ছে যে আসলে বিজ্ঞানের বাইরে বা যুক্তির বাইরে তৈরি করা হয়েছে। কিন্তু যখন আপনি চিকনগুনিয়া নিয়ে কথা বলছেন, তখন আপনি নিশ্চয়ই খাল নিয়ে কথা বলছেন, ডোবা নিয়ে কথা বলছেন, বাসার টব নিয়ে কথা বলছেন। আর সেখানে যদি আসলে মিডিয়া বাসার টব এবং ডোবা ভরার দেখায়, সেটাকে মিডিয়ার দোষ হবে? ঢাকা শহর যদি আজকে পরিকল্পিত অবস্থায় থাকতো, যদি আপনি এখানে নিয়মিত স্প্রে করতেন, তাহলে তো আর আসলে এই অবস্থা তৈরি হতো না। মুস্তাফা বলে যে সবই মিডিয়ার সৃষ্টি বলা হয়, চিকনগুনিয়া মিডিয়ার সৃষ্টি, বন্যাও মিডিয়ার সৃষ্টি। তো মিডিয়া কি করবে? না, আসলে মিডিয়ার কাজ হলো যে ঘটনা সেটাকে তুলে ধরা। এবং আজকে যে বন্যা এফেক্টেড মানুষ, যে দুর্গত মানুষ, সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছে না, সেখানে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা। যারা খাবার পায় না তার কাছে তো খাবারের তিনি বলছেন এটাকে বন্যা বলাই যাবে না। আসলে এখন মিডিয়া দেখাচ্ছে ঠিক করছে না, আসলে ওই লোকগুলো ওখানে থাকার কথা না। তাহলে সেখানে সরকারি রাস্তা কেন হলো? সেখানে কোনো পিচঢালা রাস্তা কেন তৈরি করা হলো? সেখানে কোনো ব্রিজ তৈরি করা হলো? মানুষের জন্য সেখান থেকে কোনো বরাদ্দ দেওয়া হলো? তাকে সেখান থেকে কোনো ট্যাক্স নেওয়া হয়? এই উত্তরগুলো আমাদের বুঝতে হবে। পরিবেশ প্রকৃতিকে ডিস্টার্ব করে এগুলো করা, তাহলে এটা তো আমরা তো সেই মানুষের কথাই বলছি। এখন এই রাঙামাটিতে পাহাড় ধসে কিন্তু কারণ কিন্তু পাহাড়গুলোকে আমরা কাটছি, প্রকৃতিকে ডিস্টার্ব করছি, প্রকৃতি কিন্তু শোধ নিচ্ছে। তো প্রকৃতির সঙ্গে বসবাস করার যে বিজ্ঞান, সেইটাও কিন্তু আমাদের শিখতে হবে। সেইটা সেখানেও যে কারা পাহাড়কে ধ্বংস করছে, মানে সেখানেও তো মানব সৃষ্ট ব্যাপার আছে, তাই না? তো সেখানে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ।
আমাদের সঙ্গে থাকবার জন্য। গণতন্ত্রে আরও বেশি বেশি করে প্রশ্ন করুন, তর্ক তুলুন, মতামত দিন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা না, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত এবং ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে মতামত দিন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।